করতে পারি নাই, আরো কয়েকজন জয়েন করবে, তারা করতে থাকুক। আমরা একটু গত ক্লাসের রিভিউটা একটু করে ফেলি, তাই না? জি স্যার। আচ্ছা, আজকে আমি আশা করব প্রত্যেকে এখানে যারা আছেন তারা প্রত্যেকেই আম, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রত্যেকেই যে ধরনের কোয়েশ্চেনই করা হোক না কেন এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। আমি আমি আপনাদের জাস্ট রিভিউ করার জন্য আর কি একটু রিভিউ করব, প্লাস কিছু কোয়েশ্চেন আরও করব, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে আসলে কি কি আলোচনা করছিলাম এটা একটু আরেকবার বলি। সেটা হচ্ছে আমরা টিবেট নিয়ে আলোচনা করছিলাম, টিবেট সেক্টর সম্বন্ধে আলোচনা করছিলাম। এই টিবেট সেক্টরে কোন কোন বিষয় আসলে আলোচ্য বিষয়গুলো কি এটা নিয়ে আলোচনা করছিলাম। টিবেট জিনিসটা কি, এর সংজ্ঞা, এবং এই সংজ্ঞাকেই আবারও আমরা কতগুলো ভাগে ভাগ করছিলাম, তাই না? এরপরে আর একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছিল এনটিভিকিউএফ, অর্থাৎ কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটা আছে, তাই না? এই কারিকুলাম ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করছিলাম। তারপরে আমরা বিএনকিউএফ নিয়েও আলোচনা করছিলাম, এবং এই এনটিভিকিউএফ এবং বিএনকিউএফ এর যে লেভেলগুলো আছে এই লেভেল নিয়েও আমরা আলোচনা করছিলাম। এরপরে আমরা মূলত যেহেতু টিবেট নিয়ে আলোচনা, টিবেটের সর্বপ্রথম কথাই আসে হচ্ছিল কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট, তাই না? তো এই কারণে আমরা আসলে কম্পিটেন্সি নিয়ে আলোচনা করছিলাম, যে কম্পিটেন্সি আমরা বলতে কি বুঝি, এবং এই কম্পিটেন্সির যে ইয়েগুলো আছে যেমন নলেজ, স্কিলস, অ্যাটিটিউড, এই নলেজ, স্কিলস এবং অ্যাটিটিউড নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। এরপরে কয় ধরনের কম্পিটেন্সি আছে এটা নিয়ে আলোচনা করছিলাম। সর্বশেষ আমরা আলোচনা করছিলাম কি ফিচার নিয়ে, কম্পিটেন্সির কি ফিচার নিয়ে, তাই তো নাকি? জি স্যার। হ্যাঁ, এই কয়টা নিয়ে আলোচনা করছিলাম। এখন আমি কিছু কোয়েশ্চেন করি, আপনারা একটু অ্যান্সার করবেন, তড়িৎ গতিতে অ্যান্সার করবেন। আমি কিন্তু কোয়েশ্চেন গুলো করব সিরিয়াল বাই সিরিয়াল না, মাস যেখান থেকে সেখান থেকে, ঠিক আছে? আচ্ছা বলেন তো কয় ধরনের কম্পিটেন্সি আছে? আমি কি নাম ধরে বলবো নাকি? তিন ধরনের। তিন ধরনের, তাই না? ওকে, নলেজ, কি স্কিল, নলেজ, স্কিল, জেনারিক, সেক্টর স্পেসিফিক আর অকুপেশন। হ্যাঁ, আরিয়ানা যেটা বলছেন এটাই কারেক্ট, জেনারিক, সেক্টর স্পেসিফিক এবং অকুপেশন স্পেসিফিক। আচ্ছা, কেউ দেখে দেখে বলবেন না প্লিজ, না পারলে দরকার নাই, ভুল হইলে হোক, কিন্তু কেউ দেখে বলবেন না, হ্যাঁ? যেহেতু বই পড়াশোনা করছেন প্লাস গত ক্লাসে ছিলেন, যতটুকু পারেন ততটুকুই বলেন, তাহলে কি হবে? ভুল হইলেও এখানে সুযোগ আছে। কেন সুযোগ আছে? যে আপনার সাথে সাথে যখন সংশোধন করে দেওয়া হবে সাথে সাথে কিন্তু আপনি সংশোধন হয়ে যাচ্ছেন, আপনার মেমোরিতে ওইটা ক্যাচ করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, কখন আমরা অকুপেশন স্পেসিফিক বলতেছি? স্যার বুঝিনি। আমরা তিনটা বলছি, তাই না? এই তিনটার মধ্যে একটা হচ্ছিল জেনেরিক, একটা হচ্ছে সেক্টর স্পেসিফিক, সরি আমার এটাই দাঁড়ান, আর একটা হচ্ছে অকুপেশন স্পেসিফিক, তাই না? তো আমরা অকুপেশন স্পেসিফিক কখন বলতেছি? স্যার কোন জবের জন্য আমরা যেটা স্পেশালি করি ওই স্যার কোন একটা জব করতে গেলে ওই যেমন আচ্ছা আরিয়ানা, আমরা এসএসআর আর ট্রেনের পার্টটা করতেছি, এটা হচ্ছে অকুপেশন আরিয়ানা। স্যার হতে পারে। নাকি আমার এখানে নেটওয়ার্কের সমস্যা? একটু ক্লিয়ার করেন আমাকে। স্যার আপনারটা ক্লিয়ারই শোনা যাচ্ছে। ওকে, হ্যাঁ। তো
অন্য কেউ একটু যদি বলতেন, আরিয়ানার কথাটা ভালো বোঝা যায়নি। স্যার অকুপেশন স্পেসিফিক হচ্ছে কি একটা কাজ বা কোনো একটা জব করতে গেলে ওই জবের জন্য এসেনশিয়াল যে জিনিসগুলো আছে যেগুলা মাস্ট দরকার এগুলা হচ্ছে কি অকুপেশন স্পেসিফিক। হ্যালো, অন্য কেউ বলেন তো ওনারটা ঠিক হয়েছে কিনা। যেগুলা জানা খুবই দরকার। স্যার কোনো একটা জবের জন্য আমরা যদি স্পেশালি কোনো ট্রেনিং করি, যেরকম আমরা আইটি সাপোর্টের উপরে ট্রেনিং আর এসএসও পার্টটা করতেছি, এটা এক টাইপের অকুপেশন স্পেসিফিক, কারণ আমরা ট্রেনারের জন্য পড়তেছি বা এসএসওর এর জন্য পড়তেছি আইটি সাপোর্টের উপরে। ওকে, তাহলে সেক্টর স্পেসিফিক কি? সেক্টর হচ্ছে ধরেন আইসিটি, একটা আইসিটি আইসিটি সাবজেক্টের উপরে আমরা করতেছি, ওইটা হচ্ছে আপনার সেক্টর স্পেসিফিক। বলেন তো ওনার যে যে ইয়ে দিছে, যে এক্সাম্পল দিছে, এটা ঠিক আছে? আচ্ছা 30 সেকেন্ড, হ্যাঁ আমি একটু জাস্ট 30 সেকেন্ডের জন্য আমি একটু লাইনটা কাটতে হচ্ছে, আমার ল্যাপটপে কানেকশন নিচ্ছে না, একটু কানেকশন দিয়ে আমি আসতেছি। সরি, হ্যাঁ একটু বলেন আরিয়ানা, যে যেটা বললেন ওইটা ঠিক ছিল কিনা, যে উদাহরণ দিছে ঠিক ছিল কিনা? জি স্যার, ঠিক ছিল। আচ্ছা ভাইয়া, হুম, তামিম ভাইয়া আছেন? জি স্যার। আপনি একটু বলেন তো ঠিক আছে কিনা, ওনার ওইটা ঠিক ছিল কিনা। জি স্যার, ইয়াটা ঠিক, এক্সাম্পলটা ঠিক ছিল স্যার। তাই না? না, ঠিক ছিল না। সেক্টর স্পেসিফিকের উদাহরণ কি দিছে, যে আমি আইসিটির ট্রেনিং করতেছি, এইটা হচ্ছিল একটা সেক্টর স্পেসিফিক, তা কিন্তু বলা হয়নি। সেক্টর স্পেসিফিক স্যার এবং অকুপেশন। আইসিটির আন্ডারে যেটা ওইটা বলছিলাম, আইসিটি অনেকগুলা সেক্টর, মানে বিভিন্ন সেক্টরের আন্ডারে আইসিটি না, যেরকম গ্রাফিক্স হ্যাঁ এরটা, আইটিটা, ওইটা সবটা মিললা হচ্ছে আপনার সেক্টর স্পেসিফিক, আর শুধু হ্যাঁ, অকুপেশন এইভাবে স্পেসিফিক হচ্ছে এইভাবে আইটি সাপোর্ট। এইভাবে ক্লিয়ার করে বলতে হবে, রাইট। হ্যাঁ এখন হয়েছে, এখন ঠিক আছে। আর জেনেরিক এইভাবে হচ্ছে ক্লিয়ার করতে আপনার ওই হবে। জেনেরিক হচ্ছে ওই যেমন আমরা ইংলিশ, ইংলিশ ভাষাটা হচ্ছে আপনার সব ইয়েতেই লাগতেছে, জেনেরিক এই সেক্টর স্পেসিফিকের উপরে, অকুপেশন স্পেসিফিকের উপরে। ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি, ল্যাঙ্গুয়েজের উদাহরণ। এক্স্যাক্টলি। এটা ইংলিশ ভাষাটাও হতে ঠিক। পারে, যে কোনো ভাষাই হতে পারে, আচ্ছা এখানে বলেন তো। সবগুলোতেই জেনেরিক। ওকে, কনেটিভ, কনেটিভ এটা কিসের কম্পোনেন্ট? নাবিলা, আপনি বলেন তো একটু, সাফিয়া নাবিলা, কনেটিভটা কিসের কম্পোনেন্ট? সরি স্যার, পারতেছি না। কে পারবেন?
স্যার কোনো কিছুর অ্যাকশন নেওয়া বা হচ্ছে কাজে নামা ওইরকম। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার কোনো অ্যাকশন নেওয়া, যেরকম আমরা পড়বো কোনো কিছু, ওইটা আমরা ইভালুয়েটিভ এর আগেরটা যেটা ছিল আর কি, ওই যে ফনেটিভ। না, কোনো আমি কিছু ইভালুয়েটের আগেরটা না পরেরটা তা না, কনেটিভ বলতে কি বুঝি আমি তাই বলতে বলছি। ইনক্লিনেশন ফর অ্যাকশন ছিল অপশনটা, ইনক্লিনেশন ফর অ্যাকশন। সেটা ঠিক আছে, স্যার ইনক্লুশন অ্যাটিটিউড করে এর আপনি একটু বাংলায় কম্পোনেন্ট। বলেন। কিসের কম্পোনেন্ট? অ্যাটিটিউডের কম্পোনেন্ট, তাই না? আমি এইটুকু জিজ্ঞেস করছি। স্যার হ্যাঁ, অ্যাটিটিউড এতটুকু আমি জিজ্ঞেস করছি, আমি তো কিসের কম্পোনেন্ট তাই বলছি, তাই না? আচ্ছা, জি স্যার। স্যার এটার বাংলাটা প্রবণতা, কিভাবে বাংলা বলবো? হচ্ছিল কনেটিভের বাংলা হচ্ছিল প্রবণতা, প্রবণতা। কিন্তু আমি বলছিলাম যে এটা কিসের কম্পোনেন্ট। স্যার অ্যাটিটিউড মুস্তাফিজ ভাই, মুস্তাফিজ ভাই কে আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন, অল স্টুডেন্ট? জি স্যার। আচ্ছা, ও আমার কথা শোনা যাচ্ছিল না না? ও সরি সরি, মিউট হয়ে গেছিল। ওকে ওকে ওকে, সরি সরি সরি। আমি এর মধ্যে একটা প্রশ্ন করছিলাম, তাহলে আপনারা শোনেন নাই। আচ্ছা, কম্পিটেন্সি বলতে কি বুঝি? কোনো বিষয়ে দক্ষতা অর্জন। আবার একটু বলেন। কোনো বিষয়ে দক্ষতা অর্জন বা যোগ্য প্রার্থী কোনো বিষয়ে। অন্য কেউ কি বলতে পারবেন একটু ক্লিয়ার করে? অন্য কেউ? আমি নাম ধরে বলবো? আমি বুঝতে পারতেছি না, আমি কি নাম ধরে ডাকবো? আমার মনে হয় নাম ধরে ডাকা। হ্যাঁ বলেন বলেন, মাহিম বলতেছিলেন। স্যার কোন একটা স্পেসিফিক বিষয় জ্ঞান এবং দক্ষতা অর্জন করাকে কম্পিটেন্সি বলে। আরেকটু আছে না? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, স্যার পরিপূর্ণ হয়েছে। জ্ঞান ও দক্ষতা অ্যাটিটিউড বা বাদ গেছে। হ্যাঁ, অ্যাটিটিউড কথাটা বাদ দিচ্ছেন। এই তিনটার একটা সেটই হচ্ছিল কম্পিটেন্সি। নলেজ, স্কিলস এবং অ্যাটিটিউডের একটা সেটটাই হচ্ছিল কম্পিটেন্সি। এই তিনটা জিনিস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কম্পিটেন্ট। যদি এর একটাও বাদ পড়ে তাহলে আপনি কম্পিটেন্ট না, তাই না? এটাই বলা হয়েছিল গতদিন। আরো পড়তে হবে, পড়া কম হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, সেমি স্কিলড ওয়ার্কার কোন লেভেলে বলেন তো? এমটিবিকিএফ এ সেমি স্কিলড ওয়ার্কার। স্যার লেভেল 2। লেভেল 3। সেমি স্কিলড ওয়ার্কার লেভেল 3। লেভেল 3। আচ্ছা, লেভেল 3। লেভেল 3, এটা কিন্তু মনে রাখতে হবে। আর স্কিলড ওয়ার্কার লেভেল 4। লেভেল 5। লেভেল 4, 5 না। ওকে, আরো পড়তে হবে, ঠিক আছে? আমরা
পরবর্তী অংশে চলে যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, সরি, আমার এখানে একটু নেটওয়ার্কের মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে, দুইটা ডিভাইসে একসাথে কানেক্ট করলে হচ্ছে না। হ্যাঁ, তো এই কারণে আমি শুধুমাত্র একটা ডিভাইসে ল্যাপটপেই কানেক্ট করছি। সো এক্ষেত্রে অবশ্যই কারোর কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো কিছু বলার থাকলে আপনারা বলবেন, ঠিক আছে? যেহেতু আপনাদেরকে আমি দেখতে পারতেছি না। এগুলো আমাদের সব হয়ে গেছে, তাই না? জি স্যার। এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কম্পিটেন্সি নিয়ে কিন্তু আলোচনা করতেছিলাম, তাই না? আমরা কম্পিটেন্সি কি জিনিস এটা জানছি, আমরা কম্পিটেন্সির কয়টা টাইপস আছে সেটাও জানতে পারছি, আমরা কম্পিটেন্সির বৈশিষ্ট্য কি সেটাও আমরা জানছি। এখন হচ্ছে কম্পিটেন্সির আসলে ডাইমেনশন আছে কিনা জানেন আপনারা? কম্পিটেন্সির ডাইমেনশন আছে কিনা? কম্পিটেন্সির কিন্তু ডাইমেনশন আছে। এটা হচ্ছিল 4টা ডাইমেনশন। কয়টা? 4টা ডাইমেনশন। এটা অবশ্যই একেবারে কণ্ঠস্থ থাকতে হবে এবং উদাহরণ সহ আমি আলোচনা করব, ঠিক আছে? 4টা ডাইমেনশন। এক হচ্ছিল টাস্ক স্কিলস, 2 নম্বর হচ্ছিল টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস, 3 নম্বর হচ্ছিল কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস, আর 4 নম্বর হচ্ছিল জব রোল এনভায়রনমেন্ট। এই 4টা ডাইমেনশন অবশ্যই কম্পিটেন্সির মধ্যে থাকতে হবে। এখন টাস্ক স্কিলস জিনিসটা কি, কারোর কোনো আইডিয়া আছে? যদি না থাকে আমি আলোচনা করতে থাকবো। তাহলে আমাদের ডাইমেনশন কয়টা? 4টা। টাস্ক স্কিলস, টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস, জব রোল এনভায়রনমেন্ট। একেবারে টনটনা মুখস্থ থাকতে হবে এই 4টা। টাস্ক স্কিলস হচ্ছে কোনো একটা কাজ আমি করতে পারি, এইটা হচ্ছিল আমার টাস্ক স্কিলস। কোনো একটা কাজ আমি পরিপূর্ণরূপে করতে পারি, সেটা হচ্ছিল টাস্ক স্কিলস। মনে করেন উদাহরণ যদি দিই, আমি চা বানাইতে পারি, তাহলে এটা হচ্ছিল আমার টাস্ক স্কিলস। আমি ভাত রাঁধতে পারি, এটা আমার টাস্ক স্কিলস। টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস জিনিসটা কি, যে ওই যে টাস্কটা আমি পারি ওইটা প্রপারলি ম্যানেজ করে করতে পারাটাই হচ্ছিল টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। যেমন উদাহরণ দেই, আমার যে টাস্ক স্কিলস বললাম কি, যে চা বানানোর কথা বললাম, অথবা ভাত রান্না করার কথা বললাম, অথবা আরো একটু কঠিন করে যদি বলি যে তরকারি রান্না করার কথা বললাম, তাহলে তরকারি রান্না করতে গেলে কিন্তু অনেকগুলো টাস্ক মিলেই একটা তরকারি রান্না করতে হয়। তো তার জন্য কি করতে হয়? প্রথমে ওই তরকারিটা কুটতে হয়, ধুইতে হয়, তারপরে হচ্ছে এলো আপনার কি বলে চুলার উপরে কড়াই দিতে হয়, চুলা জ্বালাইতে হয়, চুলা তেল দিতে হয়, তার আগে আবারও মশলা কি বলে মরিচ পেঁয়াজ যাবতীয় যা যা কাটার সেগুলো কাটতে হয় বা বাটতে হয়, ব্লেন্ড করতে হয়, যেটাই বলি না কেন হোয়াটএভার। এরপরে আমরা তেল দিয়ে তার উপরে ওই তরকারি দেওয়ার পরে পানি দিয়ে পুরো প্রসেসিংটা করে যখন এই যে সিস্টেম গুলো, এই সিস্টেম মেনে করাটাই হচ্ছিল টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। সবকিছু করার পরেই তো তরকারিটা রান্না হবে, তাই না? এইটাই হচ্ছিল টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। তার মানে কি, আমি তরকারি রাখতে পারি, এটা হচ্ছিল আমার টাস্ক স্কিলস। আমি প্রপার ওয়েতে তরকারিটা রাখতে পারি, সেটা হচ্ছিল টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস জিনিসটা কি? কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস হচ্ছে আমি যে টাস্কটা করতেছি ওই টাস্কটা করার সময়ে দেখা গেল যে কোনো একটা জিনিস মিসিং আছে, তো তাইলে কি আমি কাজটা বন্ধ করে দেবো, ওই কাজটা বন্ধ করে দেবো? ডেফিনেটলি না। অন্য কোনো উপায়ে বা অন্য কোনো কিছুর সহযোগিতায় যদি ওই টাস্কটা আমি কমপ্লিট করি, তখন তাকে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস বলে। যেমন আমি যেটা বললাম যে আমার রান্না করতে গেলাম, রান্না করতে যে কোনো একটা জিনিস মিসিং হলো, কোনো একটা জিনিস নাই, হঠাৎ করে রান্না করতে যে দেখি যে আমি এই জিনিসটা পাচ্ছি না বা এই জিনিসটা নাই। সাপোজ আমি যদি বলি, কিসের কথা বলবো, গ্যাস শেষ হয়ে গেছে। আচ্ছা, গ্যাস শেষ হয়ে গেছে,
গ্যাসে আমি রান্না করতেছি, গ্যাস শেষ হয়ে গেছে, তাইলে আমার কি রান্না বন্ধ করে দিতে হবে? ডেফিনেটলি বন্ধ করা যাবে না, আমার কি রান্নাটা কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার জন্য আমি কি করতে পারি, আমার যদি অন্য ইয়ে থাকে, যেমন ওই যে অনেক সময় আমরা করি কি রাইস কুকারে, ওই তরকারিটা প্রায় শেষের পথে বা একটা পর্যায়ে গেছে, আমি রাইস কুকারে ওই তরকারিটা দিয়ে দিলাম, যেহেতু কারেন্ট আছে, তাই না? তরকারিটা রাইস কুকারে দিয়ে রান্নাটা শেষ করলাম। এইটাই হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। আমরা যারা আইটি সেক্টরে আছি তারা এই প্রচুর পরিমাণে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস করি। অনেক সময় দেখা যাচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে না, আমরা কি করি, টেক্সটে লেখালেখি করি না এটা? জি স্যার। আমাদের অনেক সময় ল্যাপটপের মাউস প্যাডে কাজ করতেছে না, আমরা এক্সট্রা মাউস অ্যাড করতেছি। আমার কিবোর্ডে কাজ করতেছে না, আমি এক্সট্রা কিবোর্ড অ্যাড করতেছি। এই যে জিনিসটা করতেছি এটাই তো ম্যানেজমেন্ট, তাই না? এইটাকেই বলা হয় কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। আর জব রোল এনভায়রনমেন্টটা কি, যে আমি যে টাস্কটা করতেছি, যে ধরনের যত ধরনের প্রতিকূল পরিবেশই আসুক না কেন, আমি ওই টাস্কটা কমপ্লিট করতে পারার যে অ্যাবিলিটি, সেটা হচ্ছিল জব রোল এনভায়রনমেন্ট। মনে করেন আমি রান্না করতেছি, রান্না করতে করতে এবার প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় বৃষ্টি, এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, বাতাস, প্রচুর পরিমাণে বাতাস আসতেছে। তো এর ভিতরে চুলা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বা বন্ধ হয়ে যাচ্ছে, সেই পরিবেশেও আমার রান্নাটা শেষ করা, এটাই হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। চারটা ডাইমেনশন কি ক্লিয়ার? স্যার লাস্ট নাম্বারটা একটু বুঝে স্যার আজকেরটা কি স্যার প্রতিকূল আবহাওয়াটাকে বলে? হ্যাঁ, প্রতিকূল আবহাওয়া বলে না, প্রতিকূল পরিবেশে। আমি তো জাস্ট উদাহরণের ক্ষেত্রে প্রতিকূল আবহাওয়া বলছি, প্রতিকূল পরিবেশে। জি স্যার। স্যার টাস্ক স্কিলস প্রথমটা যেটা স্যার, এটা একটু স্যার আবার একটু বললে স্যার ভালো আছে। আচ্ছা, আবারও বলতেছি আমি, চারটাই আবার সংক্ষেপে একটু সামারি করলে ভালো। আবার সংক্ষেপে বলতেছি, হ্যাঁ, চারটা আবার সংক্ষেপে করতেছি, আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছ থেকে আমি উদাহরণ নিব তখন, ঠিক আছে? টাস্ক স্কিলটা হচ্ছে আমি কাজটা করতে পারি, সেটাই হচ্ছিল টাস্ক স্কিলস। কোন একটা কাজ আমি করতে পারি, এটা আমার টাস্ক স্কিলস। টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস কি, যে ওই কাজটা প্রপারলি এবং যে পদ্ধতি আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেম মেনে করতে পারা, এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস কি, যে কোনো একটা কাজ করতে যেয়ে কোনো একটা উপাদান বা কোনো একটা টুলস বা যে কোনো কিছু একটা মিসিং আছে, কিন্তু আমার কাজটা কমপ্লিট করতে হবে, কাজটা কমপ্লিট করার জন্য অন্য কোনো কিছুর সাহায্য নিয়ে আমি ওই কাজটা কমপ্লিট করলে সেটাকে বলে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। আর জব রোল এনভায়রনমেন্টটা কি, যে কোনো পরিবেশেই আমি কাজটা করতে পারি। অনেকেই বলে না যে আমার ল্যাপটপে কাজ করে অভ্যাস, এই ল্যাপটপে আনইজি ফিল করতেছি, বলে না? তার মানে কি, আপনি কম্পিটেন্ট না। আপনাকে যে কোনো ল্যাপটপে কাজ করতে পারাটাই হচ্ছিল জব রোল এনভায়রনমেন্ট। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। এবারে একটু বইয়ের ভাষায় যদি বলি, the specific abilities and competencies required to effectively perform tasks or responsibilities within a job. দেখছেন যে কটা স্পেসিফিক অ্যাবিলিটি, যে ওই কাজটা পারার যে স্পেসিফিক আপনার যে অ্যাবিলিটি আছে, আপনি যে কাজটা করতে পারেন, সেটাই হচ্ছিল টাস্ক স্কিলস। টাস্ক ম্যানেজমেন্ট স্কিলসটা কি, the abilities and techniques used to plan, organize, prioritize and execute tasks efficiently and effectively. বুঝতে পারছেন? তার মানে কি বোঝাচ্ছে, যে আপনার অ্যাবিলিটি বা টেকনিক প্ল্যান মাফিক, অর্গানাইজড ওয়েতে, প্রিয়রিটাইজ ভিত্তিতে। এখন আপনি যদি ওই যে তরকারি রান্নার ক্ষেত্রে যদি আমরা বলি যে না, আগে আমি তরকারি কাটবো না, মশলাপাতি কেলে পেঁয়াজ রসুন কাটবো না, আগে না কেটে আগেই চুলাই তেল দিয়ে সবকিছু ওকে করে মাছ টাছ দিয়ে তারপরে
এগুলো কাটাকাটি করব, তাহলে কি হবে বলেন তো? এটা কি সঠিক ম্যানেজমেন্ট হলো? না স্যার। এটা সঠিক ম্যানেজমেন্ট হলো না। তার মানে কি, সঠিকভাবে যদি ম্যানেজমেন্ট করে প্রপার ওয়েতে যদি কাজটা কমপ্লিট করতে পারেন, সেটাকে বলা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। এরপরে কি আছে? কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস, দ্য অ্যাবিলিটিস এন্ড স্ট্র্যাটেজিস ইউজড টু ইফেক্টিভলি হ্যান্ডেল আনএক্সপেক্টেড সিচুয়েশনস, চেঞ্জেস অর ডিসরাপশনস। তাই না? যদি আনএক্সপেক্টেড কোনো সিচুয়েশন তৈরি হয়, এমন একটা অবস্থা বা চেঞ্জ হয়ে যায়, সেই অবস্থায় আপনি কাজ করতে পারাটাই হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। অন্য কোনো উপায়ে ওইটা করে ফেলতেছেন, ঠিক আছে? জব রোল ইনভলভমেন্ট কি? দ্য ক্যাপাসিটি টু ওয়ার্ক উইথ আদার্স এন্ড অ্যাডাপ্ট টু ডিফারেন্ট সিচুয়েশনস। যে কোনো সিচুয়েশনে আপনি অ্যাডাপ্ট করতে পারেন বা কাজটা করতে পারেন, সেইটাই হচ্ছিল জব রোল এনভায়রনমেন্ট। ক্লিয়ার? জি স্যার। আর কারোর কোনো কনফিউশন আছে? থাকলে এখনই বলেন। এখন আপনাদের পালা, আমার পালা শেষ। এখন আপনাদেরকে মানে প্রত্যেককে উদাহরণ দিতে হবে। কারোর কোনো কোয়েশ্চেন আছে? নাই। একটা এক্সাম্পল দেখি। এটা আমরা কি দেখতেছি, কেউ একজন বলেন। স্যার একটা ছেলে বাইসাইকেল চালাচ্ছে। একটা ছেলে বাইসাইকেল চালাচ্ছে। এখন এই ছেলেটা যে বাইসাইকেল চালাচ্ছে, এইখানে এই যে কম্পিটেন্সির 4টা ডাইমেনশন আছে, 4টা ডাইমেনশন এক্সপ্লেইন করেন। 4টা ডাইমেনশনই এখানে এক্সপ্লেইন করবেন। কোনটাকে আমরা কি বলতেছি? কে বলবেন, কে বলবেন? একজন একটা করে, একজন এক একটা বলেন। স্যার এখানে টাস্ক এখানে যে স্কিলস কোনটা? টাস্ক স্কিলস কোনটা? এখানে যে ছেলেটি যে সাইকেল চালাতে পারছে, এটা হচ্ছে টাস্ক স্কিল। ওকে, আরেকজন বলেন। টাস্ক ম্যানেজমেন্ট। স্যার ম্যানেজমেন্ট হচ্ছে নিয়ম নিয়ম মেনে যে চালাচ্ছে, ওটা হচ্ছে ম্যানেজমেন্ট। নিয়ম মেনে সাইকেল চালানোর নিয়ম মেনে এটা ছিল ম্যানেজমেন্ট স্কিলস। ওকে, আচ্ছা। আর হচ্ছে প্রতিকূলতা হচ্ছে, না না, আরেকজন বলবেন, সেটা ছিল কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। অন্য আরেকজন বলেন, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস এখানে কি আছে? কে বলতে পারবেন? স্যার এখানে মিসিংটাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কি বলবো? বৃষ্টির মধ্যে বুঝতে চালাচ্ছে। পারছেন না? আচ্ছা, ওইটা কি কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস? জি স্যার। না স্যার, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলসটা কি আগে বোঝেন। যে এমন একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হয়ে গেল, একটা মিসিং হয়ে গেল কোনো কিছু, সেই মিসিং হইলেও সে যেন সঠিকভাবে কাজটা করতে পারে অন্য কোনো উপায়ে, সেটি হচ্ছিল কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। আমরা যখন ছোটবেলায় সাইকেল চালাইছি, প্রচুর পরিমাণে ওই কাজটা করছি, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস করছি। বেল বা ব্রেক নাই। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলতেছিলেন, হচ্ছিল তো? আপনি তো গেছেন, জায়গা গেছেন, বলেন। ব্রেক নাই, না হলে বেল নাই আর কি। ব্রেক না থাকলে আমরা কি করি? ব্রেক না, হ্যাঁ ব্রেক নাই, তাই না? ব্রেক না থাকলে কি করবে? যদি ব্রেক না থাকে, এই যে এইটাই হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। যে যদি ব্রেকে কাজ না করে বা ব্রেক না থাকে, তাহলে পা দিয়ে আমরা ব্রেকের কাজটা করে থাকি, তাই না? এইটাই হচ্ছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। থ্যাংক ইউ। কে বললেন এটা? এটা কঠিন ছিল, কে বললেন? স্যার মাহিম ভুইয়া। মাসুম বিল্লাহ। ওকে, এটা অনেক কঠিন ছিল, তারপরে চমৎকার। ও মাহিম ভুইয়া। আচ্ছা, তাইলে জব রোল এনভায়রনমেন্টটা কি বলেন আরেকজন?
স্যার সামনের স্যার দিকে যে যে কোনো অবস্থা পরিবেশে ছিল। সাইকেল। এইখানে দেখেন, এইখানে কি দেখা যাচ্ছে এই উদাহরণটা থেকে বলেন। স্যার এটা স্যার ছায়া আবহাওয়া স্যার আবহাওয়া বইতেছে স্যার, তার মানে এটাই বোঝায় যে যে কোনো পরিবেশে সাইকেল চালাচ্ছে, এটাই হচ্ছে স্যার জব এন্ড তুফানের রুলস। মধ্যে চালাতে দিতাম। হ্যাঁ দেখেন, এখানে দুইটা জিনিস বোঝা যাচ্ছে। এক হচ্ছিল রাস্তাটা সমান্তরাল না, তাই না? সমান না, তাই না? দেখেন তো, খেয়াল করে দেখছেন, রাস্তা কিন্তু সমান না। জি স্যার। হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রচন্ড বেগে হাওয়া হচ্ছে, বোঝা যাচ্ছে যে প্রচন্ড বাতাস হচ্ছে। এই বাতাসের মধ্যেও সে যে বাতাসের মধ্যে এই মানে আঁকা বাঁকা রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। তাহলে আমার এখানে কিন্তু 4টে উদাহরণই চলে আসতেছে। এখন এক একজন আপনার নিজের অকুপেশনের এক একটা বলেন, উদাহরণ দেন, দিয়ে এই 4টা ডাইমেনশন ব্যাখ্যা করেন। করেন, দেরি করেন না। আমি কি নাম ধরে বলবো? নাম ধরে বলতে হবে, বুঝতে পারছি। নাম না ধরে বললে আপনারা কেউ বলতে চান না। আচ্ছা, আধীর আছেন? জান্নাতুল আধীর আছেন? জি স্যার আছে। হ্যাঁ, আপনি বলেন। স্যার সঠিক উদাহরণ খুঁজে পাচ্ছি না। আপনার কোন অকুপেশন? সবগুলোই বুঝতে পারছি কিন্তু বুঝতে পারতেছি না। হ্যাঁ, নিজের অকুপেশনের উদাহরণ বলতে হবে। কে বলতে পারবেন? বলেন আপনার নিজের অকুপেশনের উদাহরণ। আমি বলি স্যার বলেন। স্যার আমি আচ্ছা বলতে আচ্ছা আমি যে একটা ওকে, তুমি বলো, সমস্যা নাই। স্যার না না না, স্কিল হচ্ছে না স্যার, না, মনে করেন আপনার স্যার আমি স্যার কম্পিউটার পারি আমি স্যার, আবারও MS Word-এর কাজ বলতেছি, পারি। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে 4টা ডাইমেনশন বলতে হবে। ওকে স্যার। স্যার আমি মনে করেন স্যার MS Word-এর কাজ পারি, এটা হচ্ছে সক্ষমতা আমার, এটা হচ্ছে টাস্ক স্কিল। এরপরটা হচ্ছে স্যার এটা করতে আমার যে যে কম্পোনেন্ট বা ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে স্যার, কম্পিউটার, দেন মাউস, দেন হচ্ছে কিবোর্ড, এগুলো হচ্ছে সেকেন্ডার উদাহরণ স্যার। স্যার এক্সাম্পলটা আমি দিই। হ্যাঁ দেন। স্যার সাম এক্সাম্পল, আমি একটা ব্যানার বানাবো ফটোশপে। তো নর্মালি আমি ফটোশপে ব্যানার বানাইতে পারি, এটা হচ্ছে টাস্ক স্কিল। আমি যদি নিয়ম মেনে বা পেপারের যে একটা সাইজ থাকা দরকার ওইটা মেনে ব্যানারটা বানাই, ওইটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। এবং যদি আমি ফটোশপে বানাইতে গিয়ে আটকে যাই এবং ওইটার বিপরীতে ক্যানভাতে সেম কাজটাই করি, ওইটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস। এবং স্যার 4 নাম্বারটা জব রোল এনভায়রনমেন্ট। স্যার এটার এক্সাম্পলটা দিতে পারতেছি না। কেন? আপনি কাজ করতে গিয়ে যদি কারেন্ট চলে যায় তুমি এটা ইউজ আপনি কাজ করতে করতে বিদ্যুৎ চলে গেল, সেক্ষেত্রে স্যার জেনারেটর চালু স্যার করলেন, সোলার জেনারেটর, হ্যাঁ, বা সোলার ইউজ করলেন, সোলার ইউজ করে কাজটা কমপ্লিট করলেন, এটাই হচ্ছে জব এন্ড রোল এনভায়রনমেন্ট। জব রোল এনভায়রনমেন্ট। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন। এখন সবার জন্য একটা বাড়ির কাজ থাকবে, প্রত্যেকের জন্য একটা বাড়ির কাজ থাকবে। সে বাড়ির কাজটা হচ্ছে আপনার অকুপেশনের এরকম একটা উদাহরণ বের করবেন,
বের করে কোনটা টাস্ক স্কিলস, কোনটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস, কোনটা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলস এবং কোনটা জব রোল এনভায়রনমেন্ট, এইটা লিখবেন প্রত্যেকেই। লিখে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে পাঠাই দিবেন। এটা ছিল আগামী ক্লাসের আগে এটা করতে হবে, ঠিক আছে? ওকে স্যার। প্রত্যেকেই প্রত্যেকেই, জি স্যার। একজনও বাদ থাকলে হবে না, জি স্যার। কারণ আপনি আপনার কনসেপ্টটা ক্লিয়ার কিনা এটা জানা দরকার। জি স্যার। এবং এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, টাস্ক এই যে বলতেছি আমরা, এই টাস্ক জিনিসটা কি কেউ আমরা জানি? স্যার ভরসা। টাস্ক আচ্ছা, টাস্কটা হচ্ছে, আমি একটু যদি দেখেই বলি, কোনো একটা টাস্ক ইজ ধাপ। ডিফাইন্ড অ্যাজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ওয়ার্ক। আমরা যে কাজটা করতেছি তার ক্ষুদ্র একটা ইউনিটই হচ্ছিল টাস্ক, ঠিক আছে? আর টাস্ক এলিমেন্টটা কি? টাস্ক এলিমেন্ট হচ্ছিল ওই যে যে কাজটা করতেছি কতগুলো স্টেপে আমরা কাজ করতেছি না, অনেকগুলো স্টেপে, যেমন একটু আগে আমি যে উদাহরণটা দিলাম, অনেকগুলো স্টেপ আমরা ওইখানে করছিলাম, তাই না? পেঁয়াজ কাটা, রসুন কাটা, মরিচ কাটা, এগুলো একটা স্টেপ না? এই যে যে ছোট ছোট যে একটা স্টেপ, এই ছোট ছোট একটা স্টেপকে বলা হয় টাস্ক এলিমেন্ট। আর জবটা কি? পুরো তরকারি রান্নাটাই হচ্ছিল জব। ব্যাপারটা বুঝছেন? আমি যদি নিজ থেকে বলি, পুরো যে কাজটা, আমি যে কাজটা করতেছি এ সেট অফ টাস্ক, মানে অনেকগুলো টাস্কের সমন্বয়ে মূলত জবটা হয়, ঠিক আছে? ওই যে যেমন তরকারি কাটা, তরকারি কাটা, তারপরে এই যে মশলা রেডি করা, তারপরে চুলা রেডি করা, এইগুলো এক একটা টাস্ক। এখন ওই যে মশলা রেডি করতেছি, মশলা রেডি করতে যে কতগুলো স্টেপ মেনটেন করতে হচ্ছে। কেমন স্টেপ? যে মশলাটাকে বাটতে হবে, তারপরে হচ্ছে যদি ইসের কথাই বলি, আপনার কি বলে, পেঁয়াজের কথা বলি, পেঁয়াজটাকে প্রথমে ছুলতে হবে, কাটতে হবে, বাটতে হবে। এগুলো কি সব এক একটা স্টেপ না? স্মলেস্ট স্টেপ না? এগুলো ছিল টাস্ক এলিমেন্ট, প্রত্যেকটা এক একটা এলিমেন্ট। কিন্তু পেঁয়াজ কাটাটা একটা টাস্ক। আর পেঁয়াজ কাটা, রসুন কাটা, মানে তরকারি কাটা, তেল দেওয়া, সব কিছুর মিলে যখন আমি তরকারিটা রান্না করে ফেলতেছি, সেটা হচ্ছিল জব। কারোর কোনো কনফিউশন আছে? হ্যাঁ স্যার। স্যার সবগুলো মিলে ওই যে বললাম না, সবগুলো মিলে হচ্ছিল জব। অর্থাৎ আমি একেবারে মানে সেই শুরু থেকে শেষ পর্যন্ত তরকারিটা যে রাখতে পারতেছি, এটাই হচ্ছিল জব। কারণ এখানে অনেকগুলো টাস্ক আছে। আর টাস্কটা কি? টাস্কটা হচ্ছে এই যে পেঁয়াজ কাটা একটা টাস্ক, তারপরে হচ্ছিল তরকারিটা রান্না করা, এটা একটা টাস্ক। শুধুমাত্র চুলার পরে দিয়ে যে কাজটা, ওইটা হচ্ছিল একটা টাস্ক, তাই না? এখন এইটা প্রত্যেকটা টাস্ক করতে যে আরো ছোট ছোট কিছু স্টেপ আমার মেনটেন করতে হচ্ছে। যে পেঁয়াজ কাটার কথাই যেটা বললাম, পেঁয়াজ কাটতে যে আমরা কি করি, প্রথমে পেঁয়াজটাকে সিলি, তারপরে কুচি কুচি করে কাটি অথবা বাটি, তাই না? এগুলো যে এগুলোতে স্টেপের একটা, এটা হচ্ছিল টাস্ক এলিমেন্ট। ক্লিয়ার হয়েছেন? জি স্যার। কে ক্লিয়ার না একটু বলেন, কে ক্লিয়ার না একটু বলেন। সবাই ক্লিয়ার, তাই তো? আচ্ছা আচ্ছা, এখন আমরা অলরেডি একটা বিষয় নিয়ে আলোচনা করে ফেলছি, যদিও বা এইখানে এই জিনিসটা আলোচনা আছে, এই জন্য একটু আলোচনা করব। সেটা হচ্ছে সিএস জিনিসটা কি। সিএস আমি মনে হয় প্রথম দিন হালকা একটু বলছিলাম, তাই না? Competency standard is a written specification of skills, knowledge and attitude required for performance of a job. একটা জব পারফর্ম করতে গেলে আমার যে
স্কিলস, নলেজ এবং অ্যাটিটিউডের জন্য একটা রিটেন স্পেসিফিকেশন থাকে, সেটাই হচ্ছিল কম্পিটেন্সি। অর্থাৎ আমি কি শিখবো, কিভাবে শিখবো, কোন মানে এই কাজটা করার জন্য কি কি দরকার, এই সবগুলো যে একটা রিটেন থাকে সেটাই হচ্ছিল সিএস। এর মধ্যে কি কি থাকে আসলে দেখি একটু, একটা সিএস এর মধ্যে কি কি থাকে দেখেন। এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইনক্লুডস স্কিলস, নলেজ এন্ড অ্যাটিটিউড রিকোয়ারমেন্ট ফর দ্য লেভেল অফ ওয়ার্ক। আমি কোন লেভেলের কাজ করতে চাচ্ছি, সেই লেভেলের কাজের জন্য আমার কি কি স্কিলস দরকার, কি কি নলেজ দরকার, আমার অ্যাটিটিউডটা কেমন হবে, এইটা থাকে। কোয়ালিটি ইন্ডিকেটরস, অর্থাৎ এর কোয়ালিটিফুল হইতে হলে কি কি মেনটেন করতে হবে, এইটা এই সিএস এর মধ্যে থাকে। ন্যাশনাল কোয়ালিফিকেশনস দ্যাট এ পারসন ক্যান রিসিভ, ওই যে একটু আগে দেখাইছিলাম না, সরি গতদিন দেখাইছিলাম না যে এনটিবিকিউএফ এর লেভেলের কথা। তো আপনি আসলে আপনার যে লেভেলটা বা কোয়ালিফিকেশন লেভেলটা কেমন হবে সেটাও এখানে থাকে। লার্নিং স্ট্র্যাটেজি দ্যাট প্রোভাইডস গাইডেন্স অ্যাবাউট দ্য অর্গানাইজেশন অফ ট্রেনিং, তার মানে কি আপনার লার্নিং স্ট্র্যাটেজিটা কেমন হবে। যেমন আমি শুরুর দিন বলছিলাম কি যে আমরা কিভাবে শিখবো, আমরা ডেমনস্ট্রেশন করব, আমরা আলোচনা করব, তাই না, এরকম কয়েকটা কথা বলছিলাম না। এইগুলো হচ্ছে এক একটা স্ট্র্যাটেজি। তো এই সিএস এ কিন্তু স্ট্র্যাটেজিটাও থাকে যে একটা জব আমরা আসলে কিভাবে করব, এটা কি শুধু থিওরি পড়বো নাকি জব মানে কাজও করব, এইটা সিএস এ ইনক্লুড থাকে। অ্যাসেসমেন্ট গাইডলাইনস, এখন আপনি কাজটা শিখে গেছেন, শেখার পরে এটা আপনি আসলে কতটুকু শিখছেন, সঠিক উপায়ে শিখছেন কিনা, এটা তো অবশ্যই একটা অ্যাসেসমেন্টের মাধ্যমেই জানতে হবে আমাকে, তাই না। তো এই অ্যাসেসমেন্টটা কিভাবে নিতে হবে, কিভাবে হবে, তারও একটা গাইডলাইন্স এই সিএস এর মধ্যে থাকে। এরপর আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে মেথড। আসলে আপনার এই অ্যাসেসমেন্টটা কোন মেথডে নেওয়া হবে এবং এই অ্যাসেসমেন্টটার জন্য কোন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হবে, এই পুরা জিনিসটাই একটা সিএস এর মধ্যে থাকে। ক্লিয়ার? একটা সিএস এর কতগুলো কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্ট গুলো কি, কয়টা কম্পোনেন্ট থাকে বলতে পারেন? স্যার 6টা। 6টা? জি স্যার। কি কি বলেন তো? স্যার কে বলতে পারবেন? একটা হচ্ছে স্যার স্কিল। 4টা, ওকে। আর কেউ? স্যার 4টা ছিল। ইফেক্টিভ, তারপর হচ্ছে স্যার ইভালুয়েশন, না সরি ইভালুয়েটিভ না, ওইটা কি ছিল, ওইটা তো অ্যাটিটিউডের কম্পোনেন্ট ছিল। আর আমি বলতেছি সিএস এর কম্পোনেন্ট। আমাদের কম্পিটেন্সি থেকে বের হয়ে যান, আমরা এখন সিএস এর মধ্যে আছি। সিএস এর কম্পোনেন্ট প্রথম ক্লাসে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন বলছিলাম, রাইট, প্রথম ক্লাসে বলছিলাম। হ্যাঁ আচ্ছা, ভুলে গেছেন, কোনো সমস্যা নেই। আমাদের 9টা কম্পোনেন্ট থাকে। ইউনিট টাইটেল, একটা ইউনিট টাইটেল থাকে, এরপরে কি ইউনিট কোড থাকে, এরপরে থাকে কি ইউনিট ডেসক্রিপ্টর, তারপরে থাকে কি নমিনাল আওয়ার, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, রেঞ্জ অফ ভেরিয়েবল, এভিডেন্স গাইড, অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। আমি একটু একটা সিএস দেখি, সবচেয়ে বেটার হবে আমরা একটা সিএস যদি ওপেন করি, আমাদের সিএসটাই বের করি, তাই না, আমাদের এই লেভেল 4 এর সিএসটাই বের করি। দেখতে পাচ্ছেন? এই দেখেন, প্রথমে এটা কি আছে, ইউনিট টাইটেল, তারপরে কি আছে, ইউনিট কোড, ইউনিট ডেসক্রিপ্টর, নমিনাল আওয়ার, আর এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরম্যান্স ক্রাইটেরিয়া,
range of variable, evidence guide, accreditation requirement. দেখছেন এই কটার সাথে ওইটার মিল আছে না? জি স্যার। কয়টা পাইলাম দেখেন, আবারও দেখাচ্ছি আমি। ইউনিট টাইটেল 1, 2 ইউনিট কোড, 3 ইউনিট ডিসক্রিপ্টর, 4 নমিনাল আওয়ার, 5 এলিমেন্ট অফ কম্পিটেন্সি, 6 পারফরম্যান্স ক্রাইটেরিয়া, আচ্ছা 7 রেঞ্জ অফ ভেরিয়েবল, 8 এভিডেন্স গাইড, 9 অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। এই 9টা কম্পোনেন্ট একটা সিএস এর মধ্যে থাকে। এখন এই যে কম্পোনেন্ট গুলোরও ডিটেলস আমরা একটা ইউনিট অফ কম্পিটেন্সি আছে যেখানে আমরা সিএস নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এই জন্য এই ইউনিট অফ কম্পিটেন্সিতে আমরা আলোচনা করতেছি না, শুধু জাস্ট সিএস সম্বন্ধে একটা আইডিয়া নিচ্ছি, আর কিছুই না। এখানে সিএস জিনিসটা কি, সিএস এ আসলে কি কি থাকে এবং এর কম্পোনেন্ট গুলো কি, জাস্ট এতটুকু আইডিয়া নেওয়ার জন্য আমরা এটা জানলাম। ঠিক আছে? জি স্যার। এই সিএসটা কি আছে আমাদের কাছে? আমাদের মেথডোলজি সিএস কি আছে? আমি তো সবাইকে দিয়ে দিছিলাম। জি স্যার। আচ্ছা, এখন সিএস এর সাথে আরেকটা জিনিস খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো কারিকুলাম ডকুমেন্ট। জানেন না কে, তাই না? আমি একটা আলোচনা করি। Curriculum document is a formal guide that outline that learners are expected to learn within a course or educational program. বুঝছেন কিছু? এটা একটা ফর্মাল গাইড, জাস্ট একটা ফর্মাল গাইড, আর কিছুই না, যার মাধ্যমে কোন একজন স্টুডেন্ট বা লার্নার যে কোর্সটা বা যে এডুকেশন প্রোগ্রামের সাথে রিলেটেড আছে সেইটা শিখতে পারে। আরো ক্লিয়ার করে যদি বলি, এ কারিকুলাম ইজ এ ডকুমেন্টেড রিপ্রেজেন্টেশন অফ এ সেট অফ কম্পিটেন্সি। এই যে কম্পিটেন্সি গুলো অর্জন করতে তার সেট কে ডকুমেন্টেড আকারে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? যার মধ্যে থাকে ইউনিট অফ কম্পিটেন্সি, আইএসসি, তারপরে হচ্ছিল বিভিন্ন অনেক কিছু ইনক্লুড থাকে, সেটা হচ্ছিল কারিকুলাম ডকুমেন্ট। এখন সিএস এবং কারিকুলাম ডকুমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছিল সিএস এ শুধুমাত্র আমরা যে জবটা করতে চাচ্ছি সেই জব করার জন্য স্পেসিফিকেশন থাকে, কিন্তু কারিকুলাম ডকুমেন্টের ভিতরে শুধু যে যে কাজ করতেছি এইটাই থাকে তাই না, এর বাইরে আরো অনেক কিছু থাকে। অর্থাৎ আমরা বলতে পারি যে সিএসও কারিকুলাম ডকুমেন্টেরই একটা অংশ। এখন তাহলে বলেন তো, সিএস আগে না কারিকুলাম ডকুমেন্ট আগে? স্যার কারিকুলাম ডকুমেন্ট আগে। কারিকুলাম ডকুমেন্ট আগে, তাই তো? জি স্যার। হ্যাঁ, কি কি থাকে একটা কারিকুলাম ডকুমেন্টের মধ্যে, এগুলো জাস্ট শুধু পড়ে যাবেন, কিন্তু এগুলো জানতে হবে। হ্যাঁ, একটা কারিকুলাম ডকুমেন্টে কি কি থাকে, ওই যে যেটা বললাম, নেম এন্ড নাম্বার অফ ইউনিট অফ কম্পিটেন্সি, ডেলিভারি আওয়ার ফর ইচ ইউনিট, জেনারেল ডেসক্রিপশন অফ পারপাস অফ দ্য ইউনিট অফ কম্পিটেন্সি। আচ্ছা, এগুলো কি পড়া লাগবে? দেখেন ওইটাই শুধুমাত্র সিএস এর ভিতরে শুধু আমি যে কম্পিটেন্সিটা অর্জন করব সেটাই ছিল এখানে, কিন্তু এর বাইরে দেখেন এই যে রিলেশনশিপ টু দা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, আইএসসি, তাই না? আইসিএস এর যে মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আছে, সেই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সাথে কি সম্পর্ক আছে সেটাও কিন্তু এই কারিকুলাম ডকুমেন্টের মধ্যে থাকে।
তারপরে অ্যাসেসমেন্ট প্রসেসের একটা সামারি থাকে, তারপরে হচ্ছে আমার কিভাবে ডেলিভারি দিতে হবে, আমি যে কোর্সটা করতেছি বা ইউনিট অফ কম্পিটেন্সিটা আছে সেটা কিভাবে ডেলিভারি দিতে হবে তার ডেসক্রিপশনটা কিন্তু কারিকুলাম ডকুমেন্টে থাকে, কিন্তু সিএসএ কি থাকে? নিঃসন্দেহে সিএসএ থাকে না। সিএসএ থাকে শুধু কি কি ডেলিভারি দিতে হবে, কিন্তু কিভাবে ডেলিভারি দিতে হবে এটা থাকে কারিকুলাম ডকুমেন্টে। এটা বুঝছেন? কাজেই বুঝতে হবে যে কারিকুলাম ডকুমেন্টের একটা অংশ হচ্ছিল সিএস, সিএস এর অংশ কারিকুলাম ডকুমেন্ট না। ঠিক আছে স্যার আমাদের কোন পার্টটার জন্য কোনটা ইম্পর্টেন্ট ওটা আগে বলে দিলে ভালো ছিল। যেমন এমসিকিউ পার্টের জন্য কোনটা ইম্পর্টেন্ট, রিটেনের জন্য কোনটা ইম্পর্টেন্ট, ভাইবার জন্য কোনটা ইম্পর্টেন্ট, এগুলো এভাবে বলে দিলে সবকিছুর জন্য সবকটা ইম্পর্টেন্ট, ওরকম কোনো ইয়ে নাই। এগুলো সব করতে হবে, সেটা এমসিকিউতে আসতে পারে, আপনার রিটেনেও আসতে পারে, আবারও ওরালে আসতে পারে। বুঝছেন? দেখা যাচ্ছে এমসিকিউতে এখানে রিটেনে আসতে পারে কি হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ কারিকুলাম ডকুমেন্টস, ঠিক আছে। আবারও এমন আসতে পারে হুইচ অফ দ্য কারিকুলাম ডকুমেন্টস, বলে এই যে এর মধ্যে থেকে একটা দিল, অথবা বলে যে হুইচ ইজ নট দ্য কন্টেন্ট অফ কারিকুলাম ডকুমেন্ট বলে দিল, দিয়ে এখান থেকে 3টা দিল, অন্য আর একটা থেকে আর একটা অপশন দিল, 4টে অপশন দিয়ে দিল। ব্যাপারটা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, তার মানে রিটেনেও বলতে পারে, আবার মানে মাল্টিপল চয়েসেও দিতে পারে, আবার ভাইভাও ধরতে পারে যে বলেন তো কারিকুলাম ডকুমেন্টের কন্টেন্ট গুলো কি কি, বলতে পারে কারিকুলাম ডকুমেন্ট এবং সিএস এর মধ্যে ডিফারেন্সটা বলেন তো, কেন কারিকুলাম স্যার ভাইবাটা বাংলাতে হবে? হ্যাঁ বাংলাতেই হবে, ভাইবাটা বাংলাতেই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ইংলিশে কোশ্চেন থাকে বাট ওই বাংলাই ধরে বেশিরভাগ। ভাইবাটা তো ম্যান্ডেটরি না, বুঝছেন? মানে ওরালটা অত ম্যান্ডেটরি না। আপনি যখন আপনার ওরাল অনেক সময় ওরাল নেয়ও না, ঠিক আছে, অনেক সময় ওরাল কি রিটেন, হ্যাঁ হ্যাঁ ওরা কি রিটেনটা ভালো করে জোর করে ধরে আর কি নাকি? না, রিটেনও ধরে। এখানে 3টা জিনিস দেখা হয়, রিটেনকে দেখা হয়, তারপরে ডেমনস্ট্রেশনকে দেখা হয়, এভিডেন্স গাইডকে দেখা হয়। এই 3টা জিনিস দেখে। এই তিনটা জিনিসেই যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে ওরাল অত গুরুত্বপূর্ণ না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছিল, আমি যখন কম্পিটেন্ট হয়েছিলাম আমাকে ওরাল ধরেই নাই, টোটাল আমাকে ওরালের জন্য ডাকেই নাই। ওরাল সাধারণত যখন ডেমনস্ট্রেশনটা হয় না, ওই ডেমনস্ট্রেশনের ভিতরে ডেমনস্ট্রেশন করার সময় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে, ওইটাকে ওরাল হিসেবে কাউন্ট করে নেয় অনেক সময়। ঠিক আছে, অনেক যারা একটু ভালো মানের অ্যাসেসর তারা কিন্তু আলাদাভাবে আবার ওরাল ধরে না, ঠিক আছে, কারণ জানে যে এত কিছু যখন ভালো করছে তার মানে ওরাল এনার জন্য কোনো ব্যাপার না। তখন ওই ডেমনস্ট্রেশনের ভিতরে, কারণ রিটেনে তো আর ধরার কিছু নাই, তখন ওই ডেমনস্ট্রেশনের ভিতরে আপনার ওরাল কোয়েশ্চেন গুলো করে ফেলে। তো এই ডেমনস্ট্রেশন দিচ্ছেন, এইটা কেন করলেন, ওইটা কেন করলেন, এইটা এখানে দিলে কি হতো, এই ধরনের কোয়েশ্চেন করে, ওইটাই আসলে ওরাল হিসেবে কাউন্ট হয়। কি হয় স্যার? হ্যাঁ স্যার ডেমনস্ট্রেশনে কি কি হয়? আচ্ছা, ডেমনস্ট্রেশনে 2টা পার্ট থাকে, একটা হচ্ছিল অ্যাসেসর পার্ট, একটা হচ্ছিল ট্রেনার পার্ট। অ্যাসেসর পার্টে হচ্ছে আপনি তখন হচ্ছিল একজন অ্যাসেসর, আপনি অ্যাসেসর হিসেবে অ্যাসেসমেন্ট নিতে যে কি কি মেনটেন করে একটা অ্যাসেসমেন্ট নেবেন, একেবারে শুরু থেকেই অ্যাসেসমেন্ট সেন্টারে আপনি ঢোকার থেকে শুরু করে লাস্টে কাজ কপি হ্যান্ড ওভার করা পর্যন্ত যতগুলো প্রসেস আছে সবগুলো প্রসেস আপনাকে দেখাইতে হবে। সেটা হচ্ছিল অ্যাসেসর পার্টের ডেমনস্ট্রেশন। আর ট্রেনার পার্টের ডেমনস্ট্রেশনটা কি? ট্রেনার পার্টের ডেমনস্ট্রেশনটা হচ্ছে আপনি একজন ট্রেনার, আপনার সামনে অনেকগুলো স্টুডেন্ট আছে বা লার্নার আছে, তাদেরকে আপনি একটা টপিকের উপরে আপনি যে স্কিলস করছেন যে অকুপেশনের উপরে,
ওই অকুপেশনের একটা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, একটা ক্লাস নিয়ে দেখাইতে হবে। এটা হচ্ছে ট্রেনার পার্টের, ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, এটা প্যানিক হওয়ার কোনো দরকার নেই, আমরা ডেমো ক্লাসও নিব কিভাবে এটা করতে হবে, ঠিক আছে? একেবারে সবকিছু ডিটেলসে জানাই দিব। এখন এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো সবকিছু। ডেমনস্ট্রেশনটা কিভাবে হয় প্র্যাকটিক্যালি দেখাবো। এভিডেন্স গাইড কিভাবে করতে হয়, এভিডেন্স গাইড আপনারাই করবেন যদিও বা, আমরা সিস্টেমটা দেখাই দিব। এভিডেন্স গাইডের আপনার কি বলে স্যাম্পল দিয়ে দিব, সবকিছুই করব, ওটা নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না। আবারও আপনি যখন এভিডেন্স গাইডটা রেডি করবেন, রেডি করার পর আপনার এভিডেন্স গাইডটা ঠিক হয়েছে কিনা সেটাও চেক করে দিব, ঠিক আছে? কোথাও ভুল ত্রুটি হইলে সেটা মার্কিং করে বলে দিব যে এইখানে এই ভুল হয়েছে, এটা এইভাবে সংশোধন করতে হবে, এগুলো পেয়ে যাবেন, সমস্যা নেই, ঠিক আছে? আবার ওই যে ট্রেনার পার্টের জন্য প্রেজেন্টেশন রেডি করতে হয়, সেই প্রেজেন্টেশনটা কিভাবে রেডি করতে হবে, এই জিনিসগুলো সবই জানিয়ে দিব, ঠিক আছে? ওকে, এখন আমরা তাহলে কিছু কমন টার্ম দেখে আসি টিবেট সেক্টরের, যেহেতু আমরা বলছিলাম না যে আমরা কিছু কমন টার্ম নিয়েও আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস হলো কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, কিউএ। অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক বলতে কি বোঝায়? অ্যাসুরেন্স বলতে কি বোঝায়? অ্যাসুরেন্সটা কি কেউ একটু বলেন? কথা বলে না কেউ। নিশ্চয়তা, আশ্বাস বোঝায় যেটাকে স্যার, আশ্বাস। হ্যাঁ, আশ্বাস বা কনফার্ম করা, তাই না? জি স্যার। কনফার্ম করা, বাংলায় মানে নিশ্চিত করা, তাই না স্যার? প্রতিশ্রুতি যেটাকে বোঝায় আর কি। জি স্যার, হ্যাঁ, প্রতিশ্রুতি টাইপ। জি স্যার। হ্যাঁ, তাহলে কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি দেখেন, এ সিরিজ অফ কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফর টিবেটান ইনস্টিটিউশনস কভারিং ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজমেন্ট, টিচিং ফ্যাসিলিটিস এটসেট্রা আর বিং ফাইন টিউনড। এটা এত গুরুত্বপূর্ণ না, হ্যাঁ, তারপরে একটু আলোচনা করতেছি। এই যা এটা হচ্ছে টিবেট ইনস্টিটিউশনের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, কোয়ালিটি স্ট্যান্ডার্ড, কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক যেটা, এটা হচ্ছে একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড। যে স্ট্যান্ডার্ড কি করে, একটা ইনস্টিটিউশনের ইন্টারনাল আসলে কি কি আছে, ম্যানেজমেন্ট সিস্টেমটা কেমন আছে, এখানে টিচিং মেথডটা কেমন, টিচিং টেকনিকটা কেমন, এখানে কোন ধরনের ফ্যাসিলিটিস পাওয়া যায়, এই জিনিসগুলোকে যখন ফাইন টিউনিং করা হয় সেটাকেই বলা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। ব্যাপারটা বুঝছেন? কি কি অবজেক্টিভ থাকে? হ্যাঁ, কেউ কিছু বলবেন? স্যার আপনার কথাগুলো স্যার মনে হয় একটু স্যার বোঝা যায় না আর কি স্যার, নেটের মনে হয় সমস্যা। আচ্ছা, সবার ক্ষেত্রে নাকি আপনার একার ক্ষেত্রে? জি স্যার, ভেঙে ভেঙে আসছে, মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওই যে আমি বললাম না যে আজকে একটু নেটওয়ার্কে মনে হয় ডিস্টার্ব দিচ্ছে, আপ ডাউন করতেছে নেটওয়ার্ক। কতদিন তো এই সমস্যা হয়নি না? না স্যার, শুধু আজকে স্যার, ক্লাস শুরু হওয়া থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে একটু আমার এখানে আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর থেকেই দেখতেছি নেটওয়ার্ক মানে আপ ডাউন করতেছে, থাকতেছে না, স্টেবল থাকতেছে না। আচ্ছা, তাহলে আমরা আর অল্প একটু আলোচনা করে আজকে শেষ করে দিই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে অবজেক্টিভটা কি দেখেন, assuring clients and organizations that use credential assessment that training institute follow quality criteria and standard. অবজেক্টিভটা হচ্ছে এটা এশিওর করে, এই কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কটা ওই প্রতিষ্ঠানে, কোনো একটা প্রতিষ্ঠানে যে ক্রাইটেরিয়া মেনে সঠিকভাবে একটা অ্যাসেসমেন্ট হয়, কোয়ালিটিফুল অ্যাসেসমেন্ট হয়, এটা এনশিওর করে, ঠিক আছে?
তারপরে কি আছে, এনশিওর ফেয়ার অ্যান্ড ইকুইটেবল ট্রিটমেন্ট অফ অল ক্লায়েন্টস অর ট্রেনিজ হু ইউজ দেয়ার সার্ভিসেস। তার মানে যে ক্লায়েন্ট বা যে ট্রেনিরা থাকে তাদেরকে কোনো ধরনের মানে পক্ষপাতিত্ব করা হয় না, সবাইকে সমানভাবে দেখা হয়, এইটা এনশিওর করে। ইমপ্রুভিং দ্য পোর্টেবিলিটি অফ কোয়ালিফিকেশন অ্যান্ড ফ্যাসিলিটিং ইন্টারন্যাশনাল রিকগনিশন। এই যে ভেরি একটা ইম্পর্টেন্ট কথা, ইন্টারন্যাশনাল রিকগনিশন। এইটা এনশিওর করে যে এইটা যে শুধু বাংলাদেশেই মানে প্রযোজ্য হবে ব্যাপারটা তাই না, সারা পৃথিবীতে আপনি যেখানেই যান না কেন সেখানেই আপনার এই যে কোয়ালিফিকেশনটা আপনি যেটা অর্জন করেছেন এইটা সব জায়গায় যেন খাপ খাওয়াইতে পারেন, এইটা ইমপ্রুভ করে। প্রমোটিং দ্য কনসিস্টেন্ট অ্যাপ্লিকেশন অফ ফেয়ার অ্যান্ড ক্রেডিবল অ্যাসেসমেন্ট স্ট্যান্ডার্ড। অ্যাসেসমেন্টের যে স্ট্যান্ডার্ডটা আছে এইটা যেন একেবারে সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়, এইটা প্রমোটিং করে। এটাই মূলত কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের অবজেক্টিভ। এই কারণেই আসলে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কটা ইমপ্লিমেন্ট করা হয়, এই জিনিসগুলো কনফার্ম করার জন্য। ক্লিয়ার? স্যার এটা তাহলে ওয়ান কাইন্ড অফ মানে একটা ভালো মান যেটাকে বোঝায়, গুণমানের উপর নিশ্চয়তা, এটা বোঝাচ্ছে না? এক্স্যাক্টলি, গুণমানের নিশ্চয়তা। একটা প্রতিষ্ঠান আসলে কতটুকু গুণগত মান সম্পন্ন এইটা কনফার্ম করার জন্যই মূলত এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করা হয়, বুঝছেন? জি স্যার। আচ্ছা, আমরা কি আর আগাবো নাকি এ পর্যন্তই থাকবে? না স্যার শেষ করে দিলেই ভালো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি কি হ্যাঁ হ্যাঁ আজকে এ পর্যন্তই, আজকে এমনিতেই হ্যাঁ হ্যাঁ নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমাদের আর বেশি নেই, আর অল্প একটু আছে, এটা নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমার একটা প্রশ্ন আছে। বলেন। স্যার কালকে যখন বুঝাইছিলেন কম্পিটেন্সি, তখন ওই সময় যে এক্সাম্পলটা দিছিলেন, কম্পিটেন্সি ইজ এ সেট অফ নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড ফর পারফর্ম এ জব হুইচ ইজ মেজারেবল অর অবজারভেবল। তাহলে স্যার অ্যাটিটিউডের পরে যে আপনি একটা ব্র্যাকেটের মধ্যে কে এস আর এ লিখছিলেন, এটা মূলত কি বুঝাইছেন? আচ্ছা, নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউড, এটা তিনটের সংক্ষিপ্ত রূপ হচ্ছিল কেএসএ। আমরা টিবেট সেক্টরের লোকজন নলেজ, স্কিলস, অ্যাটিটিউড বলি না, আমরা কেএসএ বলি। জি স্যার। বুঝছেন? ওটা হচ্ছে নলেজ, স্কিলস এবং অ্যাটিটিউড, এটা বলতেছি না, এইটা হচ্ছে কেএসএ। জি স্যার। শর্টকাটে বলি। আর কারোর কোনো কোশ্চেন আগের? এই যে তার মানে জিনিসটা একটু পড়াশোনা করছেন বোঝা যাচ্ছে। স্যার বাসায় পড়ার জন্য স্যার সিভিএলএম স্যার নতুন গুলা প্রিন্ট করাবো না পুরান গুলা? পুরাতন গুলা। তবে কিছু ওল্ড ভার্সন, হ্যাঁ ওল্ড ভার্সন দিয়ে দিছি তো। পুরান গুলোই স্যার কি প্রিন্ট করে রাখবো? হ্যাঁ পুরান গুলো প্রিন্ট করেন, কারণ হচ্ছে এনএসডিএ বলতেছে পুরাতনটা ফলো করার জন্য, বাট নতুনটারও কিছু কিছু টার্ম আছে নতুনটা থেকে নিতে হবে, সেটা যেহেতু আপনাদের সফট কপি আছে ওইখান থেকে নিতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু পড়ার জন্য, হার্ড কপি পড়ার জন্য পুরাতনটা প্রিন্ট করবেন। জি স্যার। আর কারোর কোনো কিছু জানার? স্যার আজকে আর প্রশ্ন নাই, তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি এই পর্যন্ত গত দিনেরটা সহ আজকে যতটুকু আমরা আলোচনা করলাম এটার প্রেজেন্টেশন আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি স্যার। ওকে, তো থ্যাংক ইউ। জি স্যার। আজকে হচ্ছে আগামী শনিবারে ইনশাআল্লাহ আবারও আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে। তবে অবশ্যই সবাই উদাহরণটা দিবেন গ্রুপে শনিবারের আগে। হোমওয়ার্ক একটা দিয়েছি না স্যার? শনিবার দেব? জি স্যার, শনিবারের মধ্যে।
ও আচ্ছা। শনিবারের মধ্যে অবশ্যই হোমওয়ার্কটা দিবেন, যে 4 ডাইমেনশন। বলেন কি যেন বলতে চাচ্ছিলেন। স্যার নিউ ভার্সন যেগুলো স্যার সবগুলো স্যার সফট কপি আমার কাছে আছে। স্যার যদি ওল্ড ভার্সনের সবগুলা সফট কপি একটু দিতেন তাহলে ভালো ছিল আর কি। এই যে একটা একটা করে দিচ্ছিলাম, জি স্যার। যখন যেটা আলোচনা করতেছি তখন সেটা দিয়ে দিচ্ছি, নিউ ওল্ড দুইটাই দিয়ে দিব। জি স্যার। ঠিক আছে। জি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।
তাহলে ক্লাস শেষ।